শোভন স্যারের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ঘর্ষণের ফলে স্থিরতড়িৎ উৎপত্তির ব্যাখ্যা। এটা তোমাদের বইয়ে 26 পাতায় রয়েছে। তো আমরা এর আগের এই স্থিরতড়িৎ সম্পর্কিত একটি ভিডিওতে স্থিরতড়িৎ কাকে বলে, স্থিরতড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র, স্থিরতড়িৎ কয় প্রকার, কি কি, হ্যাঁ, কোন বস্তুর সঙ্গে কোন বস্তু ঘষলে স্থিরতড়িৎ কি কি মানে ধনাত্মক ঋণাত্মক হবে, সেই বিষয়টা সম্পর্কে জেনেছি। এবং আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে স্থিরতড়িৎ দুটো বস্তু, ভিন্ন বস্তুকে আমরা যখন ঘষছি তখন স্থিরতড়িৎ উৎপত্তি হয় কিভাবে। তবে সেই বিষয়ে আলোচনা করার আগে আজকে আমরা প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে কোনো পদার্থের যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে পরমাণু। আর এই পরমাণুর মধ্যে কি গঠন বা পরমাণুর মধ্যে কি কি রয়েছে সেই সম্পর্কে প্রথম আমরা জানবো। তাহলে পদার্থের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পরমাণু, এবং এই ক্ষুদ্রতম এককের মধ্যে কি কি বিষয় বা কি কি বস্তু বা কি কি রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। প্রথম আমরা জানবো যে পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে কি, যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা, তাহলে পদার্থের ক্ষুদ্রতম বা মৌলের, অ্যাকচুয়ালি পদার্থ বলার থেকে ভালো হবে যে কোনো মৌলের ক্ষুদ্রতম কণা, মৌল পদার্থ। তাহলে মৌলের ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, মৌলের যে কোনো মৌল, সেই মৌলের ক্ষুদ্রতম কণা বা মৌলিক পদার্থের একই, অ্যাকচুয়ালি মৌলকে আমরা কি বলতে পারি, মৌলিক পদার্থ, যে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি, ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। এখন এই পরমাণুর যে গঠন সেই সম্পর্কে আমরা কিন্তু প্রথম জানবো। এখন পরমাণুর গঠন বুঝতে গেলে আমরা প্রথমে পরমাণুর ভেতরে যে স্ট্রাকচার সেই সম্পর্কে জানবো, ঠিক আছে। তো একটা পরমাণুর গঠন একটা সৌরজগতের মতো। তোমরা সৌরজগতের গঠন সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছো যে সৌরজগতের মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে সূর্য এবং তার চারপাশে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো পরিভ্রমণ করে। পরমাণু গঠন ঠিক ওই রকমই। পরমাণুর মাঝখানে, একেবারে মাঝখানে যেটা থাকে সেটা বলা হয় নিউক্লিয়াস। এর আগে তোমরা কোষের চ্যাপ্টার পড়েছো, সেখানেও কিন্তু কোষের গঠনে তোমরা মাঝখানে যেটা থাকে সেটাকে কি হচ্ছে, নিউক্লিয়াস বলে। তো পরমাণুরও একেবারে মাঝখানে যে অংশটি থাকে তার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এর নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে দুই ধরনের কণা থাকে, একটা হচ্ছে ধনাত্মক কণা, এখানে ধনাত্মক কণা থাকে। ধনাত্মক কণা মানে কি, যার আধানটা পজিটিভ, তাকে ধনাত্মক কণা বলে। সেই পজিটিভ আধানযুক্ত কণার নাম হচ্ছে প্রোটন। আর আরেক ধরনের কণা থাকে, সেটা নিস্তড়িত কণা, তার নাম হচ্ছে নিউট্রন। তাহলে আমরা পরমাণুর যে একেবারে কেন্দ্র, সেই কেন্দ্রকে দুই ধরনের কণার সম্পর্কে জানতে পারলাম। সেই কণাগুলো কি কি না, সেগুলো হচ্ছে প্রোটন আর নিউট্রন। তোমরা মনে রাখবে প্রোটন কিরকম চার্জযুক্ত, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণা। তাহলে প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত কণা। প্রোটনটা কিরকম, ধনাত্মক চার্জ যুক্ত কণা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি এই যে নিউটনটা কিরকম না, পরমাণুর কেন্দ্রে যে নিউটন থাকে সেই নিউটন কিন্তু নিস্তড়িত, মানে এর কোনো তড়িৎ বা আধান নেই, নিস্তড়িত বা আধানবিহীন কণা, নিস্তড়িত চার্জযুক্ত কণা, ঠিক আছে। আর এটা তো নিউক্লিয়াস চলে গেল। তাহলে নিউক্লিয়াসের দুটো অংশ হলো, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকলো, নিউক্লিয়াসের মধ্যে আমাদের দুটো অংশ থাকলো, নিউক্লিয়াসের স্ট্রাকচারে দুটো অংশ থাকলো। নিউক্লিয়াস কি কি দিয়ে তৈরি হলো, তাহলে নিউক্লিয়াস তৈরি হলো কি প্রোটন আর নিউট্রন দিয়ে। প্রোটন আর কি দিয়ে তৈরি হলো, নিউট্রন দিয়ে। তাহলে প্রোটন প্লাস নিউট্রন এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের নিউক্লিয়াস তৈরি হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরমাণুর মধ্যে তো দুই ধরনের কণা আমরা জানলাম, তাহলে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি থাকে, নিউক্লিয়াসের বাইরে থাকে বিভিন্ন কক্ষপথ, এগুলোকে কি বলা হয়, কক্ষপথ। এই কক্ষপথে কি থাকে, বিভিন্ন ইলেকট্রন কণা থাকে। তো এই যে প্রথম কক্ষপথটা, এটার নাম্বারিং এন, মানে প্রথম যেহেতু সেই জন্য এটাকে n = 1 বলা হয়। এবং এই কক্ষপথটার নাম কি দেওয়া আছে, কে দেওয়া আছে। এই কক্ষপথটা হচ্ছে n = 2, এটার নাম l দেওয়া আছে। এটা হচ্ছে n = 3, এটা কি দেওয়া আছে, কে এল এম কক্ষপথ দেওয়া আছে। তো এই বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রনগুলো কি করে, পরিভ্রমণ করে, ঠিক আছে। তো যেমন তোমরা শিখে এসছো বা তোমরা জানবে পরবর্তীকালে যে প্রথম কক্ষপথে কি থাকে, দুটো নেগেটিভ কণা থাকে। তো দুটো নেগেটিভ কণা মানে কি, দুটো নেগেটিভ কণা মানে কি,
দুটো নেগেটিভ কণা হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা প্রোটনকে আমরা এরকম ভাবে চিহ্নিত করবো প্লাস দিয়ে, নিউট্রনকে আমরা চিহ্নিত করবো এইভাবে, মানে যেহেতু নিস্তরী। আর ইলেকট্রনের মধ্যে আমাদের কি ধরনের চার্জ থাকে? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, সেই জন্য এটাকে আমরা মাইনাস দিয়ে চিহ্নিত করবো। তাহলে ইলেকট্রন এটা কি? এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত কণা, নেগেটিভ চার্জ যুক্ত কণা, ঠিক আছে? নেগেটিভ চার্জ যুক্ত কণাকে কি বলে? নিউট্রন বলে। তো এখানে তাহলে ইলেকট্রন বলে। তো এই ইলেকট্রনগুলো পরমাণুর বিভিন্ন চারদিকে যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথে কিন্তু অবস্থান করে। পরবর্তীকালে তোমরা জানবে যে কি কক্ষপথ, মানে ফার্স্ট কক্ষপথে দুটো থাকে, তারপরের কক্ষপথে কটা থাকে? দুটোর 8টা থাকে, ঠিক আছে? তারপরের কক্ষপথে থাকে 8টা। হ্যাঁ, তো এইভাবে এখানে বিভিন্ন যে অরবিট বা কক্ষপথগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ইলেকট্রনগুলো থাকে। 1 2 3, আচ্ছা এখান থেকে বলছি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন থাকে। এইভাবে এখানে থাকে 18টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো এইভাবে বিভিন্ন ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকে। তবে তোমাদের তাহলে এই জায়গা থেকে শিখলে যে ইলেকট্রনগুলো কোথায় থাকে। ইলেকট্রনগুলো কিন্তু বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। তাহলে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে, বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। তাই ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে যে বিভিন্ন কক্ষপথ থাকে সেইখানে কিন্তু অবস্থান করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রনগুলো তো নেগেটিভ চার্জ যুক্ত কণা। এখন দেখো এই পরমাণুর মাঝখানে যে অংশটা রয়েছে, দ্যাট ইজ নিউক্লিয়াস, এখানে যে কণাগুলো রয়েছে এদেরকে কিন্তু আমি সহজে স্থানান্তরিত করতে পারবো না, মানে পরমাণুর মধ্যে থেকে বার করতে পারবো না। কারণ এদের আগে বাইরের দিক থেকে যদি আমি এখানে এন্টার করার চেষ্টা করি তাহলে কারা রয়েছে? ইলেকট্রনগুলো রয়েছে। তাহলে পরমাণু থেকে খুব সহজে কিন্তু প্রোটন বা নিউট্রন স্থানান্তরিত করা সম্ভব নয়, কিন্তু যেটা স্থানান্তরিত করা সম্ভব সেটা হচ্ছে যে ইলেকট্রন, ঠিক আছে? তাহলে আমি সেটাই লিখছি যে পরমাণু থেকে সহজে কাজে স্থানান্তরিত করা যায় না। সহজে প্রোটন ও নিউট্রন পরমাণু থেকে সহজে প্রোটন ও নিউট্রনকে স্থানান্তরিত করা যায় না, মানে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না, স্থানান্তরিত করা যায় না, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম যে পরমাণুর মধ্যে যে প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে সেখানে পরমাণু থেকে আমরা সহজে কিন্তু প্রোটন এবং নিউট্রনকে স্থানান্তরিত করতে পারবো, কারণ এরা যেহেতু পরমাণু একেবারে ভিতরে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে, তাই আমরা খুব সহজে এদেরকে স্থানান্তরিত করতে পারবো না। তাহলে কাদেরকে স্থানান্তরিত করতে পারবো না? ইলেকট্রনকে কিন্তু খুব সহজেই স্থানান্তরিত করা যায়। সেটাই আমি লিখছি যে পরমাণু থেকে আমরা ইলেকট্রনকে সহজে স্থানান্তরিত করতে পারি। পরমাণু থেকে ইলেকট্রনকে সহজে স্থানান্তরিত করা যায়। সহজে কি জানবো? স্থানান্তরিত করা যায়। তাহলে পরমাণু থেকে আমরা ইলেকট্রনকে কিন্তু খুব সহজে স্থানান্তরিত করে নিতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি পরমাণুর স্ট্রাকচার। তো এরপরে আমি পরবর্তী অংশে চলে আসবো। তোমরা আশা করি যে পরবর্তী অংশটা দেখলে বুঝতে পারবে চিত্তরিত কিভাবে উৎপত্তি। আচ্ছা, এবার দেখো যে আমরা যখন দুটো ভিন্ন পদার্থকে ঘষছি, ধরো একটা আমরা কাঁচ নিচ্ছি, তো সেই কাঁচের ধরো এটা একটা দণ্ড, এই কাঁচের দণ্ড নিচ্ছি, আর ধরো আমরা এক টুকরো পশম নিচ্ছি, এটা হচ্ছে এক টুকরো কাঁচের দণ্ড। তো আমি ছবিতে তোমাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করছি। তো এই কাঁচের দণ্ড নিচ্ছি, এটা হচ্ছে কাঁচ দণ্ড, ঠিক আছে? আর আমরা এখানে নিচ্ছি এক টুকরো পশম, এক টুকরো পশম নিচ্ছি, ঠিক আছে? এক টুকরো পশম, বা এটাকে আমরা কি বলতে পারি? উল বলতে পারি। যাই হোক, তো সেই পশমের কাপড় ধরো এরকম নিয়েছি, এক টুকরো পশম নিয়েছি, এটা হচ্ছে একটা পশমের কাপড়। এখন এই পশমের কাপড় যে আমরা নিয়েছি, ঠিক আছে, এক টুকরো পশমের কাপড় আমরা এখানে নিয়েছি। এখন নিয়ে আমরা যদি এই দুটোকে পরস্পরের সাথে কি করি? ঘষি, এদের মধ্যে কি হবে? ঘষা হলো, ঠিক আছে? ঘষা হলে কি হবে? আমরা এর আগে জেনে এসেছি যে এখানে পরবর্তীকালে ঘষার পরে আমরা জানি যে কাঁচটা হবে নেগেটিভ তৈরিগ্রস্ত আর পশমটা হবে ধনাত্মক তৈরিগ্রস্ত। কিন্তু কেন এরা পজিটিভ, কেন নেগেটিভ হয়, এবার আমরা সেটা জানবো। দেখো যে এখানে যেটা ঘটনাটা ঘটে যে আমাদের এই পশম আর কাঁচের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে দেখা যায়
যে এই কাঁচের থেকে কিন্তু পশমে ইলেকট্রনের আধিক্যটা কি থাকে, পশমে কিন্তু ইলেকট্রনের আধিক্য কম থাকে। তাহলে আমি কি লিখবো যে কাঁচের থেকে থেকে পশমে বা উলে যাই বলি না কেন ইলেকট্রন, ভুল বলা হলো, কাঁচের থেকে আমাদের যেটা ঘটে যে পশমে ইলেকট্রন বেশি থাকে, কাঁচের থেকে পশমে ইলেকট্রন কি থাকে, বেশি থাকে। তো যাই হোক, তো আমরা সেটা লিখছি। তো দেখো, যদি বেশি থাকে তাহলে কি হবে, যে কাঁচকে যখন আমরা ঘষবো পশমে, আমরা জানছি যে এখানে এটা কি হবে, ধনাত্মকগ্রস্ত হবে, মানে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে আর এখানে এসে ইলেকট্রন কি হবে, অ্যাড হবে। তাহলে কাঁচে ইলেকট্রন বেশি আছে, নিশ্চয়ই আমাদের পশমে ইলেকট্রন বেশি আছে। তাহলে আমরা এখানে লিখব কি, কাঁচের থেকে পশমে ইলেকট্রন বেশি থাকে। ঠিক আছে, ইলেকট্রন কি থাকে, বেশি থাকে। এই যে দুজনের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের যদি আমি গঠন দেখি, এটা তো আমরা বুঝতে পারবো না, এটা আমাদের মনে রাখতে হবে যে কাঁচের থেকে পশমে কিন্তু ইলেকট্রন বেশি থাকে। তাই এবার যখন তাহলে আমরা কাঁচকে পশম দিয়ে ঘষবো, তাহলে ইলেকট্রন কাতে বেশি আছে, পশম বেশি আছে, কাঁচে কি আছে, কম আছে। তাহলে এই বেশি থেকে ইলেকট্রন কোন দিকে চলে আসবে, কাঁচে চলে আসবে। তাহলে কাঁচটা হবে নেগেটিভ তড়িৎগ্রস্ত আর পশম বা উল্টে কি হয়ে যাবে, পজিটিভ তড়িৎগ্রস্ত। তাই কাঁচকে আমরা যখন পশম দিই, তাই কাঁচকে পশম দিয়ে ঘষা হলে কি হয়, পশমের বেশি ইলেকট্রন, পশমের বেশি ইলেকট্রন কোথায় আসে, কাঁচে চলে আসে। পশমের বেশি ইলেকট্রন কাঁচে চলে আসে। তো এবার তোমরা জানো যে ইলেকট্রন মানে কি, নেগেটিভ তড়িৎ। তো কাঁচে যদি ইলেকট্রন বেশি চলে আসে, তাহলে কাঁচটা তখন কি হয়ে যাবে, নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে। ঠিক আছে, তাই কাঁচে পশম দিয়ে ঘষা হলে পশমের বেশি ইলেকট্রন কোথায় চলে আসে, কাঁচে চলে আসে। তাই কাঁচে বা সেই কারণে কাঁচে ইলেকট্রন বেড়ে যায়, সেই কারণে কাঁচে কি হয়, ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। সেই কারণে কাঁচে ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন বেড়ে যায়। তাই কাঁচ কি হয়, ইলেকট্রন বেড়ে যায় মানে নেগেটিভ তড়িৎ বেড়ে গেল। হ্যাঁ, তাই কাঁচ কি হয়ে যায়, কাঁচ ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যায়। কাঁচ ঋণাত্মক তড়িৎগ্রস্ত বা তড়িতাহিত হয়, তড়িৎযুক্ত হয়। কাঁচ কি হয়, ঋণাত্মক তড়িৎযুক্ত হয়। অন্যদিকে কি হয় না, অন্যদিকে পশমে ইলেকট্রন আমাদের কি হয়, পশমে ইলেকট্রন কমে যায়। তাহলে কমে যায় এবং এটা ধনাত্মক তড়িৎযুক্ত হয়। তাহলে মনে রাখবে, যাতে ইলেকট্রন বেড়ে যায় সেটা আমাদের কি হয়, এটা হচ্ছে ঋণাত্মক হয় আর এটা ধনাত্মক তড়িৎযুক্ত হয়। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম যে আমরা এতে ইলেকট্রন তাহলে কি আছে না, এতে ইলেকট্রন বেশি আছে। ধরো আমি এখানে এইগুলোকে দেখাচ্ছি, এতে ইলেকট্রন কিন্তু বেশি আছে, দেখতে পাচ্ছ, এতে ইলেকট্রনের মাইনাস, তাহলে এগুলো মাইনাস কিন্তু বেশি আছে। যাই হোক, তো এটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, দেখো এতে মাইনাসের পরিমাণ কি আছে, বেশি আছে, মাইনাস এতে বেশি আছে। এই মাইনাস যদি বেশি আছে, তো এই মাইনাস বেশি থাকার ফলে এটা যখন আমরা এতে ঘষবো, তাহলে সেখান থেকে কিন্তু ইলেকট্রন চলে আসবে। এখানে এগুলো মাইনাস, তাহলে এখানে ইলেকট্রন কোন দিকে আসছে, ইলেকট্রন কিন্তু এখানে যেটা হবে যে ইলেকট্রন সবসময় আমাদের কোন দিক থেকে আসছে, এই দিক থেকে এদিকে চলে আসছে। তাহলে পশম থেকে কাঁচে চলে আসছে, তাহলে আমাদের তখন এখানে কি হবে না, কাঁচের টুকরোটা হবে নেগেটিভ তড়িৎগ্রস্ত, কারণ এতে ইলেকট্রন বেড়ে যাবে, প্রচুর ইলেকট্রন চলে আসবে এতে, এবং এতে ইলেকট্রন বেড়ে গেলে এটা নেগেটিভ তড়িৎযুক্ত হয়ে যাবে কাঁচটা। আর অন্যদিকে পশমটা আমাদের হয়ে যাবে, পশমের টুকরোটা আমাদের কিন্তু তখন হয়ে যাবে কি, এতে ইলেকট্রন কমে যাবে, এটা কিন্তু আমাদের তখন পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে। এটা হচ্ছে প্লাস তড়িৎগ্রস্ত, হ্যাঁ, এটা হচ্ছে প্লাস তড়িৎগ্রস্ত হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এতে ইলেকট্রন কমে যায়, এটা পজিটিভ, আর এটা কি হয়ে যাবে, নেগেটিভ, এটা নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা পজিটিভ তড়িৎযুক্ত হবে, পজিটিভ তড়িৎযুক্ত, আর এটা হবে নেগেটিভ তড়িৎযুক্ত। তো এইভাবে হয় এবং পরবর্তীকালে এরা পরস্পরকে কি করবে, এদের মধ্যে আকর্ষণ হবে। তাহলে তোমরা এখন বুঝতে পারলে যে আমরা কাঁচকে যখন পশম দিয়ে ঘষি, তখন কিন্তু কিছু ইলেকট্রন পশম থেকে কোথায় চলে আসে, কাঁচে চলে আসে, ফলে কাঁচ কিন্তু নেগেটিভ তড়িৎযুক্ত হয়ে যায় আর পশম পজিটিভ তড়িৎযুক্ত হয়ে যায়। এইভাবে কিন্তু কাঁচ এবং আমাদের যে পশম রয়েছে সেগুলো কিন্তু পরস্পরকে কি করে, আকর্ষণ করে। ঠিক আছে, নেক্সট আমি পরবর্তী অংশে আসি।
আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা আসবো, কাঁচকে যদি রেশম দিয়ে ঘষি, তাহলে কাঁচকে যখন রেশম দিয়ে ঘষি, কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে, রেশম দিয়ে ঘষা হলে কি হয়? এর আগে আমরা জেনেছি যে কাঁচকে যখন রেশম দিয়ে ঘষা হয় তখন কি হয়? তখন কাঁচটা হয় পজিটিভ এবং রেশমটা কি হয়? নেগেটিভ হয়, নেগেটিভ তৈরিযুক্ত হয়। তখন কাঁচ কি হয়? কাঁচ পজিটিভ তড়িৎযুক্ত হয়, কাঁচ পজিটিভ তড়িৎযুক্ত হয়। আর আমাদের যে রেশমটা কি হয়? নেগেটিভ তড়িৎযুক্ত হয়। ও রেশম নেগেটিভ তড়িৎযুক্ত হয়। তো এরকমটা কেন হয়? এর ব্যাখ্যা আমরা এবার দেবো, নেগেটিভ তড়িৎযুক্ত হয়। এর ব্যাখ্যাটা তোমরা এখান থেকেই করতে পারবে, যেটা আমরা দিয়েছি। আমরা যদি কাঁচ আর রেশমের স্ট্রাকচার লক্ষ্য করি, দেখা যাবে যে কি আছে, যে কাঁচে কিন্তু ইলেকট্রন রেশমের থেকে বেশি থাকে। ঠিক আছে, তাহলে আমি সেটাই লিখবো যে কাঁচে ইলেকট্রন রেশমের থেকে বেশি থাকে। রেশমের থেকে কি থাকে না, কাঁচে ইলেকট্রন রেশমের থেকে বেশি থাকে। তো এরপরে কাঁচে যেহেতু ইলেকট্রন রেশমের থেকে বেশি আছে, তাহলে আমরা যখন কাঁচকে রেশম দিয়ে ঘষবো তখন কাঁচ থেকে ইলেকট্রন কোথায় চলে যাবে? রেশমে চলে যাবে। তাই কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কাঁচের বেশি ইলেকট্রন, কাঁচের বেশি ইলেকট্রন রয়েছে, বেশি ইলেকট্রন রেশমে চলে যায়। কাঁচের বেশি ইলেকট্রন রেশমে চলে যায়। ফলে কাঁচে কি হয়? কাঁচে আমাদের ইলেকট্রন কমে যায়। ফলে কাঁচে ইলেকট্রন কমে যায়। কাঁচে ইলেকট্রন কমে যায়। আর ইলেকট্রন কমে গেলে কাঁচ তখন কি হয়ে যাবে? কমে যায়। কাঁচ ধনাত্মক তড়িৎযুক্ত হয় এবং কাঁচ কি হয়? ধনাত্মক তড়িৎযুক্ত হয়। কাঁচ ধনাত্মক তড়িৎযুক্ত হয়। কাঁচ ধনাত্মক তড়িৎযুক্ত হয়। হ্যাঁ, অন্যদিকে এটা যখন সাথে সাথে কি হয়? আমাদের যে রেশম আছে সেই রেশমে ওই ইলেকট্রন চলে যায়। রেশমে ইলেকট্রন কি হয়? বেড়ে যায়। ঠিক আছে, রেশমে ইলেকট্রন বেড়ে যায় এবং রেশম কি হয়? রেশম এটা হচ্ছে নেগেটিভ। রেশম নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎযুক্ত হয়, মাইনাস তড়িৎযুক্ত। এবার এরা যেহেতু বিপরীত তড়িৎযুক্ত হয়ে গেছে, তাই এরা কি করবে? পরস্পরকে আকর্ষণ করে। এবার লিখবো যে এখন রেশম ও কাঁচ বিপরীত তড়িৎযুক্ত হওয়ায় বিপরীত তড়িৎযুক্ত হয়। তড়িৎযুক্ত হওয়ায় কি করে? যুক্ত হওয়ায় তারা পরস্পরকে আকর্ষণ করে। তারা পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে আমরা যখন একটা কাঁচকে রেশম দিয়ে ঘষি, তাহলে তারা পরস্পরকে কেন আকর্ষণ করে? কারণ কাঁচ থেকে ইলেকট্রন রেশমে চলে যায়, ফলে কাঁচ পজিটিভ হয়ে যায় এবং রেশম নেগেটিভ হয়ে যায়। আর যেহেতু বিপরীতধর্মী তড়িৎ, তাই তারা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আশা করি যে ঘর্ষণের ফলে কিভাবে স্থির তড়িৎ উৎপন্ন হয় তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি আরেকবার খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে পরমাণুর মধ্যে তো 3 ধরনের কণা আছে, তোমরা জানলে। একেবারে নিউক্লিয়াসের মধ্যে যে থাকে সেই কণাগুলোর নাম হচ্ছে ধনাত্মক তড়িৎযুক্ত প্রোটন এবং ঋণাত্মক নিস্তড়িত নিউট্রন কণা। আর পরমাণুর বাইরে বিভিন্ন কক্ষপথ বা অরবিটে ইলেকট্রনগুলো অবস্থান করে। ইলেকট্রন কিন্তু নেগেটিভ তড়িৎযুক্ত হয়। তো পরমাণু স্ট্রাকচার থেকে দেখা যাচ্ছে যে পরমাণু থেকে খুব সহজে কিন্তু আমরা প্রোটন বা নিউট্রনকে বের করতে পারবো না। খুব সহজে বার করা যায় সেগুলো হচ্ছে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো। এবার আমরা চলে আসি স্থির তড়িতের ব্যাপারে। যখন আমরা কাঁচকে আর রেশম পশম দিয়ে প্রথমে আমি উদাহরণটা দিয়েছিলাম যে ঘষছি, তখন কিন্তু দুজনের যদি স্ট্রাকচার লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে পশমে ইলেকট্রন বেশি আছে কাঁচের থেকে। ফলে কাঁচকে আমরা যখন পশম বা উল দিয়ে ঘষি, পশম থেকে কিছু ইলেকট্রন কাঁচে চলে আসে। এবার কাঁচে ইলেকট্রন আসা মানে কাঁচ কিন্তু কি হয়ে যাবে? নেগেটিভ তড়িৎযুক্ত হয়ে যাবে। কারণ ইলেকট্রন বেড়ে যাওয়া মানে সেটা নেগেটিভ তড়িৎযুক্ত হয়। অন্যদিকে উল্টো দিক থেকে কিন্তু আমাদের পশম বা উল তখন ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আর এরা তখন পরস্পরকে কেন আকর্ষণ করে না? যেহেতু তারা দুজনে বিপরীত তড়িৎযুক্ত হয়ে গেছে। একইভাবে আমরা যখন কাঁচকে রেশম বা আমরা সিল্ক দিয়ে ঘষি, তখন দেখা যায় যে কাঁচ এবং সিল্কের গঠনের মধ্যে কিন্তু সিল্কের থেকে কাঁচে বেশি ইলেকট্রন আছে। ফলে এর কারণে
কাঁচকে যখন আমি সিল্ক দিয়ে ঘষছি তাহলে কাঁচ থেকে বেশি ইলেকট্রনটা কোথায় চলে যায়, সিল্কে চলে যায়। ফলে কিন্তু কি ঘটনা ঘটে যে কাঁচ তখন কিন্তু পজিটিভ তৈরিগ্রস্ত হয়ে যায় এবং সিল্ক নেগেটিভ তৈরিগ্রস্ত হয়ে যায় এবং তারা পরস্পরকে আকর্ষণ করে। বেশ, আমি পরবর্তী অংশে আসছি, তোমরা একটু ভালো করে এটা দেখবে। আচ্ছা, নেক্সট আমরা পরে তোমাদের বইয়ে যে 27 পাতায় একটা ছক রয়েছে সেটা আলোচনা করব। এটা ইলেকট্রনীয় গঠন থেকে আমরা আলোচনা করব। দেখো, প্রথম যেটা আছে পরমাণু দিয়ে যা ঘটলো, তাহলে নিস্তড়িত পরমাণুর ইলেকট্রন গ্রহণ। তাহলে কোন একটা নিস্তড়িত পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে কি ঘটনা ঘটবে, তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়বে কমবে একই থাকবে। অবশ্যই ইলেকট্রন সংখ্যা কি হবে, বাড়বে। তাহলে আমরা এখানে কি লিখবো যে ইলেকট্রন সংখ্যা বাড়বে। ইলেকট্রন সংখ্যা আমাদের কি হবে, সংখ্যা বাড়বে। তাহলে ফার্স্ট আমাদের এটার উত্তর কি হবে, ইলেকট্রন সংখ্যা বাড়বে। এবার দেখো, ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা কম হবে বেশি হবে একই থাকবে। তো একটা নিস্তড়িত পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করেছে, তো নর্মাল অবস্থায় পরমাণুর মধ্যে কিন্তু মনে রাখবে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন এবং প্রোটন সেম থাকে। তো আমি এটা লিখে দিচ্ছি যে স্বাভাবিক অবস্থায়, মানে একটা পরমাণুর মধ্যে স্বাভাবিক অবস্থায় মানে যখন কেউ কিছু গ্রহণ না করে, স্বাভাবিক অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হয়। ইলেকট্রন সংখ্যা স্বাভাবিক অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান কি হয়, প্রোটন সংখ্যা। এটা কিন্তু তোমরা মনে রাখবে। অর্থাৎ একটা পরমাণু যখন ইলেকট্রন প্রোটন তাদের মধ্যে বাইরে থেকে দিচ্ছেও না বা দিচ্ছেও না, এরকম অবস্থায় পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলি প্রোটন থাকে। অর্থাৎ অ্যাকচুয়ালি প্রোটনটা তো ফিক্সড, কারণ প্রোটনকে তো স্থানান্তরিত করা যায় না। অর্থাৎ প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা পরমাণুর মধ্যে কি থাকে, সেম থাকে। তো এবার যখন ইলেকট্রন নিস্তড়িত পরমাণু গ্রহণ করে নিল, আর এই কারণেই কিন্তু পরমাণু নিস্তড়িত হয়। আচ্ছা, এটাও বুঝে নাও যে স্বাভাবিক অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা, ঠিক আছে। এই কারণে কি হয়, এই কারণে স্বাভাবিক অবস্থায় পরমাণু কি হয়, স্বাভাবিক অবস্থায় পরমাণু কিন্তু নিস্তড়িত হয়। স্বাভাবিক অবস্থায় পরমাণু নিস্তড়িত হয়। স্বাভাবিক অবস্থায় পরমাণু নিস্তড়িত হয়। তার কারণ হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলি প্রোটন থাকে। ইলেকট্রন মানে নেগেটিভ, প্রোটন মানে পজিটিভ। তো একটা জায়গায় যদি পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণ সমান হয়, তো সেই কারণে কি হয়, স্বাভাবিক অবস্থায় পরমাণু নিস্তড়িত হয়, কারণ ইলেকট্রন এবং প্রোটন সেম আছে। তো এবার আমরা এখানে চলে আসি। দেখো যে একটা পরমাণুর মধ্যে যে নিস্তড়িত পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তো ইলেকট্রন সংখ্যা বাড়বে। এবার ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা কম হবে বেশি হবে একই থাকবে। তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা তখন কিন্তু কি হয়ে যাবে, কম হবে। এটা কিন্তু মনে রাখবে, কম হবে, কারণ তখন কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। তাই ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা কিন্তু তখন কি হবে, কম হবে। আচ্ছা, এবার দেখো, যদি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রনের মোট তড়িতাদানের তুলনায় প্রোটনের মোট তড়িতাদান কমে গেল, বেড়ে গেল, তাহলে এখানে কি হবে, কমে গেল। তাহলে ইলেকট্রনের মোট তড়িতাদানের তুলনায় প্রোটনের মোট তড়িতাদান কমে যাবে, কমে গেল হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট এখানে বলছে পরমাণুটির আধানের প্রকৃতি ধনাত্মক বা ঋণাত্মক হবে। তো তোমরা মনে রাখবে যে নিস্তড়িত পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে পরমাণুটির আধানের প্রকৃতি কি হয়ে যাবে, তখন ঋণাত্মক হয়ে যাবে। ঋণাত্মক বা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঋণাত্মক বা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী অংশে আসছি। তো এখানে দেখো, তার নিস্তড়িত পরমাণু ইলেকট্রন বেরিয়ে যাওয়া। তাহলে এই নিস্তড়িত পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়বে কমবে একই থাকবে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে বেরিয়ে গেলে কি হবে, ইলেকট্রন সংখ্যা কমবে। আচ্ছা দেখো, ইলেকট্রনের সংখ্যার তুলনায় প্রোটনের সংখ্যা তখন কি হয়ে যাবে, তো বেড়ে গেলে তখন কিন্তু প্রোটনের সংখ্যা কি হয়ে যাবে, বেশি হবে। ইলেকট্রনের সংখ্যার তুলনায় প্রোটনের সংখ্যা তখন কি হবে, বেশি হবে। আচ্ছা, এবার দেখো, এখানে দেখো ইলেকট্রনের মোট তড়িতাদানের তুলনায় তখন প্রোটনের মোট তড়িতাদান বেড়ে যাবে। তাহলে এখানে লিখবো বেড়ে গেল। তাহলে এই অপশনটা কি হবে, বেড়ে গেল, ঠিক আছে। এবং লিখবো যে পরমাণুটি থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, তখন ধনাত্মক তড়িৎযুক্ত হয়ে যাবে। এটা তো মাইনাস, এটা হয়ে যাবে ধনাত্মক তড়িৎযুক্ত, ধনাত্মক তড়িৎ হয়ে যাবে। তাহলে এটা আমরা প্লাস লিখবো, তাহলে এটা পজিটিভ তড়িৎগ্রস্ত হবে। তো আশা করি
তোমাদের বইয়ে এই যে ছকটা 27 কথায় ছিল, এটা তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা পরবর্তী অংশে আসছি। আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ কাকে বলে? আচ্ছা, তড়িৎ আবেশ আবেশ কি ঘটনা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা সহজ পরীক্ষা বা একটা উদাহরণ দেখাচ্ছি। ধরো একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে আমরা যদি একটা নিস্তড়িৎ বস্তুর কাছে আনবো, ধরো এটা একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু, অর্থাৎ এর মধ্যে পজিটিভ চার্জ রয়েছে। এই পজিটিভ চার্জযুক্ত বস্তুকে আমরা যখন একটা নিস্তড়িৎ বস্তুর সামনে আনছি, নিস্তড়িৎ বস্তু মানে এই বস্তুটার সামনে আনছি, ধরো সেটা খুব কাছাকাছি আমি এনেছি, তাহলে আমি নিস্তড়িৎ বস্তুটাকে এইভাবে নিচ্ছি, এটা একটা নিস্তড়িৎ বস্তু, এর মধ্যে কোনো তড়িৎ নেই, তাহলে এটা হচ্ছে তড়িৎযুক্ত বস্তু। তড়িৎযুক্ত বা তড়িৎগ্রস্ত বস্তু, তা একটা ধনাত্মক তড়িৎযুক্ত এটা একটা বস্তু, ঠিক আছে। তো এই বস্তুকে আমরা যখন একটা নিস্তড়িৎ, ঠিক আছে, নিস্তড়িৎ বস্তুর কাছে আনছি, নিস্তড়িৎ বস্তু, তখন কি ঘটনা ঘটে? তখন যে ঘটনা ঘটে যে এই পজিটিভ তড়িৎগত বস্তুটা এর ওপরে একটা প্রভাব কাজ করে, যে প্রভাবের দরুন এর কাছের যে প্রান্ত এগুলো প্লাস চার্জযুক্ত হয়ে যায়, আর ঠিক বিপরীত প্রান্তে নেগেটিভ চার্জযুক্ত হয়ে যায়। তো নেগেটিভ, তো এই নিস্তড়িৎ বস্তুর সামনে আমরা যখন নিয়ে আসি, তখন এই নিস্তড়িৎ বস্তুটার যে প্রান্তটা ঠিক তড়িৎগ্রস্ত বস্তুর সামনে থাকে, তাহলে এখানে কিন্তু এই পজিটিভ চার্জ হয় না, এখানে ঠিক এর বিপরীত চার্জ হয়, অর্থাৎ নেগেটিভ চার্জ তৈরি হয়, ঠিক আছে, নেগেটিভ চার্জ তৈরি হয়। আবারও বলছি, তড়িৎযুক্ত বস্তুটাকে যখন একটা নিস্তড়িৎ বস্তুর সামনে নিয়ে আসি, তখন নিস্তড়িৎ বস্তুর যে প্রান্তটা তড়িৎগ্রস্ত বস্তুর সামনে থাকে, তার তড়িৎগ্রস্ত বস্তুর এখানে মানে সেই প্রান্তে যে চার্জ থাকে সেখানে কিন্তু তার বিপরীত চার্জ। যদি এখানে নেগেটিভ চার্জ যুক্ত থাকতো বা এটা যদি নেগেটিভ চার্জ যুক্ত বস্তু হতো, তাহলে কিন্তু এখানে পজিটিভ চার্জ আবিষ্ট হতো। আর এইভাবে ঠিক এর বিপরীত পাশে মানে এটা যদি আমি হাফ হাফ ভাগ করি, তাহলে এখানে কিন্তু পজিটিভ চার্জ তৈরি হয় বা আবিষ্ট হয়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা যখন একটা ধনাত্মক তড়িৎযুক্ত বস্তুকে একটা নিস্তড়িৎ বস্তুর সামনে নিয়ে আসি, তখন নিস্তড়িৎ বস্তুটাও কিন্তু কি হয়, তার আকর্ষণ বা তার প্রভাবে যাই বলি না কেন, তার মধ্যে যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলো এমনভাবে সজ্জিত হয়ে যায় যে তার ঠিক যে প্রান্তটা আমাদের তড়িৎগ্রস্ত বস্তুর দিকে থাকে, সেখানে কিন্তু তড়িৎগ্রস্ত বস্তুর বিপরীত চার্জ আবিষ্ট হয়, আর তার উল্টো দিকে কিন্তু সেম চার্জ বা সম আকৃতির চার্জ আবিষ্ট হয়। এই ঘটনাটাই কি বলা হয়? তড়িৎ আবেশ বলা হয়। তড়িৎ আবেশ কাকে বলে? তড়িৎ আবেশ হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তুর উপস্থিতিতে তড়িৎগ্রস্ত বস্তু, হ্যাঁ, তড়িৎগ্রস্ত হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তুর উপস্থিতিতে বা উপস্থিতির জন্য নিস্তড়িৎ বস্তুর তড়িতাহিত হওয়ার ঘটনাকে, নিস্তড়িৎ বস্তু তড়িতাহিত হওয়ার ঘটনাটাকে আমরা কি বলবো? তড়িৎ আবেশ। তাহলে তড়িতাহিত হওয়ার ঘটনা। তাহলে আমরা তড়িৎ আবেশ কাকে বলে জানতে পারলাম, যে একটা তড়িৎগ্রস্ত বস্তুর উপস্থিতিতে একটা নিস্তড়িৎ বস্তু তড়িতাহিত হওয়ার ঘটনাকে তড়িৎ আবেশ বলে। তড়িৎ আবেশ বা তড়িৎ আবেশ বলা হয়, একইভাবে আমরা বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই তড়িৎ আবেশ কতক্ষণ চলে? যতক্ষণ এই বস্তুটা এই নিস্তড়িৎ বস্তুর কাছে রয়েছে, ততক্ষণই কিন্তু তড়িৎ আবেশ কাজ করবে। যখন আমি এই তড়িৎগ্রস্ত বস্তুটাকে এর কাছ থেকে সরিয়ে নেবো, তখন কিন্তু এর মধ্যে কোনো রকম চার্জ থাকবে না বা এটা তড়িৎগ্রস্ত থাকবে না, ঠিক আছে। এবং আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে তড়িৎগ্রস্ত বস্তু বা তড়িৎযুক্ত বস্তু যে প্রান্ত, তড়িৎযুক্ত বস্তুর যে প্রান্ত নিস্তড়িৎ বস্তুর দিকে থাকে, তড়িৎগ্রস্ত বস্তুর যে প্রান্ত নিস্তড়িৎ বস্তুর যেদিকে থাকে, নিস্তড়িৎ বস্তুর যেদিকে থাকে, যেদিকে থাকে, সেই দিকে তড়িৎগ্রস্ত বস্তুর বিপরীত চার্জ আবিষ্ট হয়। সেই দিকে তড়িৎগ্রস্ত বস্তুর বিপরীত চার্জ আবিষ্ট হয়। তাহলে তড়িৎগ্রস্ত বস্তুর বিপরীত চার্জ মানে যেটা প্লাস থাকে, তাহলে ওটা মাইনাস হবে। তাহলে বিপরীত চার্জ
কি হয়, আবিষ্ট হয়। আবিষ্ট কথাটা আমরা ব্যবহার করছি, আবিষ্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা বুঝে গেলাম যে তড়িৎগ্রস্ত বস্তুর যে প্রান্তটা নিশ্চিত বস্তু যেদিকে থাকবে সেই দিকে কিন্তু এর বিপরীত কি হবে, সেই দিকে থাকে, সেই দিকে ওই তড়িৎগ্রস্ত বস্তুর বিপরীত চার্জ আবিষ্ট এটা। আর উল্টো দিকে কি হবে, বিপরীত দিকে সমচার্জ, বিপরীত দিকে কি হয়, সমচার্জ আবিষ্ট হয়। তাহলে বিপরীত দিকে সমচার্জ আবিষ্ট হয়। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে, সমচার্জ আর বিপরীত চার্জ বিষয়টা কি। এখন প্রশ্নটা আছে, তো আমরা এর আগে জেনেছিলাম যে দুটো তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এটা নিয়ে কোনো মানে যদি বিপরীত তড়িৎগ্রস্ত হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু একটা নিস্তড়িত বস্তু আর একটা তড়িৎগ্রস্ত বস্তু কেন আকর্ষণ করে? যেমন ধরো আমরা এই ঘটনাটায় আসি যে আমরা একটা চিরুনি দিয়ে যখন কাগজের টুকরোকে আমরা ধরছিলাম চিরুনির কাছে, তখন আমরা দেখছিলাম যে এই চিরুনিটা কিন্তু কাগজের টুকরোটাকে আকর্ষণ করছিল। কাগজের টুকরো এটা হচ্ছে চিরুনি, আর এটা কি, এটা হচ্ছে কাগজের টুকরো। তো কাগজের টুকরো, এই কাগজের টুকরোর মধ্যে আকর্ষণ কেন হয়? চিরুনি আর কাগজের টুকরো, কাগজের টুকরো তো নিস্তড়িত, তাই তো। চিরুনি কিন্তু ধরো চিরুনি আমি চুল দিয়ে যখন চিরুনিকে আঁচড়েছি, তাহলে সেখানে আমরা চুল আর চিরুনি যদি লিস্ট করি, তা সেখানে আমরা এটা বুঝতে পারবো যে চুল আর চিরুনির মধ্যে কিন্তু আমাদের যেটা আছে যে মানুষের দেহটা কিন্তু পজিটিভ হবে এবং চিরুনিটা সেক্ষেত্রে কি হবে, নেগেটিভ হবে। চিরুনিটা নেগেটিভ, তাহলে আমরা চিরুনিটাকে নেগেটিভ চার্জ যুক্ত বস্তু বললাম। কিন্তু কাগজের টুকরো এটা তো নেগেটিভ চার্জ যুক্ত, হ্যাঁ। আর এটা হবে আমাদের নিস্তড়িত, তাহলে এটা নিস্তড়িত এটা, এদের মধ্যে কি করে আকর্ষণ হচ্ছে? তো যে ঘটনাটা ঘটে, এটা যখন নেগেটিভ চার্জ যুক্ত, এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, তাই তো। এটা নেগেটিভ চার্জ যুক্ত হওয়ার কারণে কি করে না, কাগজের টুকরোগুলোতে তড়িৎ আবেশ তৈরি করে। কাগজের টুকরোগুলোতে কি তৈরি করে, তড়িৎ আবেশ তৈরি করে কাগজের টুকরোগুলোতে। তাহলে এইদিকে নেগেটিভ চার্জ ছিল, তাহলে এইগুলো পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, আর এগুলো নেগেটিভ থাকবে। তো এই একইভাবে এটা কিন্তু তড়িৎ আবেশের জন্য এগুলোতে আমাদের যে ঘটনাটা ঘটে, যে পজিটিভ মানে এখানে তড়িৎ আবেশ ঘটনাটা ঘটে। তড়িৎ কি ঘটে, তড়িৎ আবেশ ঘটনাটা ঘটে। এই তড়িৎ আবেশ ঘটনার জন্য চিরুনি কি করে, এর ওপরে যদি চিরুনি নেগেটিভ চার্জ নিয়ে আসে, তাহলে এখানে এই প্রান্তে পজিটিভ চার্জ আবিষ্ট করে। এই নেগেটিভ আর পজিটিভ চার্জের মধ্যে কি হয়, আকর্ষণ লক্ষ্য করা যায়। ওই জন্যই কাগজের টুকরোগুলো কি হয়, পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কাগজের টুকরো কি হয়, টুকরো আকর্ষিত হয়। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে নিস্তড়িত কাগজের টুকরো কেন চিরুনি দ্বারা আকর্ষিত হয়, তড়িৎগ্রস্ত চিরুনি দ্বারা। কারণ তড়িৎগ্রস্ত চিরুনি যখন আমি কাগজের টুকরোর কাছে আনি, তখন কিন্তু এই চিরুনি কি করে, কাগজের টুকরোগুলো তড়িৎ আবেশের দরুন ওর নিকটতম প্রান্তে বিপরীত আধান তৈরি করে, আর এই বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। ফলে কাগজের টুকরোর যে প্রান্ত চিরুনির কাছে থাকে, সেখানে চিরুনির বিপরীত আধান আবিষ্ট হওয়ার জন্য কাগজের টুকরো কিন্তু চিরুনি দ্বারা আবিষ্ট হয়। আশা করি তোমরা তড়িৎ আবেশ সম্পর্কে বুঝতে পারলে। নেক্সট আমি পরবর্তী বিষয়ে তোমাদের কাছে আসছি। আচ্ছা, এরপরে আমরা তড়িৎ বলের প্রভাবে গতির বিষয়ে আলোচনা করবো। এই তড়িৎ বলের প্রভাবে গতি কার হয়? তোমরা এর আগে জেনেছো যে তড়িতাদান যদি পজিটিভ নেগেটিভ যদি হয়, তাহলে তারা পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আবার যদি দুটো সমবর্তী আদান হয়, নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ হয়, তাহলে কিন্তু তারা পরস্পরকে বিকর্ষণ করে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন, এগুলোকে কি বলা হয়, এগুলো বলা হয় তড়িৎ বল। আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক না কেন, দুটো বলকে আমরা একত্রে কি বলবো, তড়িৎ বল। তাহলে তড়িৎ বল দু রকমের হয়, একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ। তড়িৎ বল হচ্ছে দুই রকমের হয়, তড়িৎ বল দুই প্রকার। সেগুলো কি কি হতে পারে তড়িৎ বল? এক হচ্ছে আকর্ষণ বল, আর দুই কি, বিকর্ষণ বল। তাহলে আকর্ষণ বল, তড়িৎ বল দুই ধরনের কি কি হলো, এক হচ্ছে আকর্ষণ বল আর দুই হচ্ছে কি, বিকর্ষণ বল। তো এই দুই ধরনের তড়িৎ বল আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তড়িৎ বল দুই ধরনের হয়, একটা হচ্ছে আকর্ষণ বল আর একটা কি বল, বিকর্ষণ বল। এখন প্রশ্ন হচ্ছে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের একটা উদাহরণ হিসেবে আমরা কিন্তু নিউক্লিয় বলকে বলতে পারি। আমরা নিউক্লিয়াস, আর আমরা জানি যে কোষে মানে আমাদের যে ইলেকট্রন মানে পরমাণু রয়েছে, সেই পরমাণুর মধ্যে কিন্তু নিউক্লিয়াস আর আমাদের যে ইলেকট্রনের যে আকর্ষণ বল, সেটা কিন্তু একটা তড়িৎ বলের উদাহরণ। তাহলে আমরা লিখছি যে পরমাণুর মধ্যে প্রোটন ও ইলেকট্রনের আকর্ষণ বল, ইলেকট্রন এর আকর্ষণ বল হচ্ছে একটা তড়িৎ বলের উদাহরণ। তাহলে আকর্ষণ বল কি, তড়িৎ বলের উদাহরণ। তড়িৎ বলের
উদাহরণ। তাহলে একটা তড়িৎ বলের উদাহরণ কি হলো না, সেটা হচ্ছে পরমাণুর মধ্যে যে আমাদের প্রোটন আর ইলেকট্রন রয়েছে তার মধ্যে যে আকর্ষণ বল সেটাই কিন্তু তড়িৎ বলের উদাহরণ। অ্যাকচুয়ালি প্রোটন তো ইউনিক ভাবে থাকে না, প্রোটন নিউট্রন মিলিয়ে নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু নিউক্লিয়াসে আধান বলতে প্রোটনে আধান কি বোঝায়, যেহেতু নিউট্রনের কোনো আধান নেই। তাহলে এবার আমরা চলে আসি পরমাণুর যে গঠন সেখানে। তো পরমাণুর মধ্যে আমরা জানি যে এই যে নিউক্লিয়াসের যে কণাগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রোটন, আর আরেক ধরনের কণা থাকে যাদের কোনো চার্জ থাকে না, সেগুলোকে আমরা কি বলি, নিউট্রন বলি। তো আমি সেগুলোকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চাইলে এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। তো এইগুলো হচ্ছে পরমাণুর এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এর চারদিকে যে ইলেকট্রনগুলো কি করে, বৃত্তাকার বা পরবর্তীকালে কোনো পড়বে উপবৃত্তাকার পথে ঘুরে, যাই হোক তা সেই পথে কেন ঘুরে, তার কারণ হচ্ছে যে এখানে ধরো একটা ইলেকট্রন রয়েছে, তো ইলেকট্রনটার চার্জটা কি, নেগেটিভ চার্জ। তো ইলেকট্রন যখন এখানে রয়েছে তখন এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা কি কাজ করছে, এটা আকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, আকর্ষণ বল কাজ করছে। তো এই আকর্ষণ বলটা কি বল, তড়িৎ বল। এখন এই বলের জন্য এই কেন্দ্রকের আর এর গতির জন্য এর মুখ, এই গতির মুখ কিন্তু সবসময় এই বৃত্তপথ যে তার স্পর্শক বরাবর হয়ে থাকে, ঠিক আছে। তো এইভাবে এ যখন এদিকে ঘুরতে থাকে তখনও কিন্তু এর যে গতি, সেই গতি বৃত্তাকার কেন হয় না, যেহেতু এ সবসময় কি হয়, যে এর নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হয়। এই যে আমাদের ইলেকট্রনটা রয়েছে, ইলেকট্রনটা সবসময় কি হয়, নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হয়। এই আকর্ষণের জন্য এর পথটা কিন্তু বৃত্তাকার হয়ে যায়। আমরা লক্ষ্য করতে পারবো যে এর পথটা কিন্তু সবসময় কি হয়, বৃত্তাকার হয়। এর একটাই কারণ যে এ যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত, এ কিন্তু সবসময় আমাদের কিসের দ্বারা আকর্ষিত হচ্ছে, নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হচ্ছে। এই কারণে এর পথটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, বৃত্তাকার পথ হয়ে যাচ্ছে। বৃত্তাকার হচ্ছে এই কারণেই যে এর আকর্ষণটা নিউক্লিয়াসের প্রতি রয়েছে। এবং যদি বলে যে এই মুহূর্তের গতির ওই মুখতা, সেটা হচ্ছে এর এই যে বৃত্তপথটা, সেই বৃত্তপথে কিন্তু স্পর্শক আঁকলে সেই মুহূর্তে কিন্তু এর গতির ওইমুখ। তাহলে আমি প্রত্যেক ক্ষেত্রে গতির ওইমুখ দেখালাম। তো এইভাবে আমাদের কিন্তু এটা ঘুরতে থাকে এবং এটা রাউন্ড করে, সবসময় মনে রাখবে অ্যান্টি ক্লকওয়াইজ। কিভাবে রাউন্ড করে, ইলেকট্রনগুলো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু রাউন্ড করে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরা নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। তাহলে তোমাদের এখান থেকে যে প্রশ্নটা আসে, ঠিক আছে, বিপরীতে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে কারা, ইলেকট্রন। ইলেকট্রন ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তাহলে তোমরা এখান থেকে যেটা বুঝতে পারলে যে এই নিউক্লিয়াস আর আমাদের এখানে যে ইলেকট্রন রয়েছে, এদের মধ্যে যে তড়িৎ বলের উৎপত্তি হয়, সেই তড়িৎ বলের উৎপত্তি বা তড়িৎ বলের কারণেই ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। যাই হোক, এই স্থির তড়িৎ সংক্রান্ত এখানে যে যে বিষয়গুলি রয়েছিল বা আছে তোমাদের সিলেবাসে, সেগুলো আমি তোমাদের কাছে আলোচনা করলাম। আশা করি যে তোমরা এগুলো বুঝে এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হবে সেগুলোর উত্তর সঠিকভাবে করতে পারবে। দরকার হলে তোমরা এই ভিডিওটাকে 2 থেকে 3 বার আরও দেখবে।